হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসটি খুব জমজমাট হতে চলেছে, কারণ আজকে আমি বিগত বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে 20টি স্পটিং এরার্স এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে এক এক করে প্রশ্নগুলি তুলে ধরা হবে এবং তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে সেই প্রশ্নে কোনো ভুল আছে না নেই সেটা খুঁজে বের করার। রাইট, 10 সেকেন্ড পর আমি সেই প্রশ্নের উত্তর বলে দেব এবং যতদূর সম্ভব আমি তার ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনাটি শুরু করি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যদি আমার এই ক্লাস প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, তাহলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1। কি দেখতে পাচ্ছি আমরা? ডিড ইউ টেল ইউর মাদার দ্যাট ইউ স হার ফ্রেন্ড এট দ্য থিয়েটার? এই প্রশ্নটি কবে কোন পরীক্ষায় এসছে পাশে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি আর সেটা পরে সময় নষ্ট করছি না। রাইট, আর নিচে 4টা করে অপশন দেওয়া আছে। তোমাদের কাজ হলো এই প্রশ্নে কোনো গ্রামাটিক্যালি বা যে কোনো রকম মিস্টেক আছে না নেই, যদি ভুল থাকে তাহলে নিচের অপশনগুলির মধ্যে তোমাদের বাছাই করতে হবে কোনটা অপশনে ভুল আছে। রাইট, তাহলে খুঁজে বের করো এই প্রশ্নে কোনো ভুল আছে না নেই। ইউ হ্যাভ অনলি 10 সেকেন্ডস। খোঁজা হয়ে গেছে, চলো উত্তর মিলাও। এই প্রশ্নে টেল টু এই জায়গাটাতে ভুল আছে। আমাদের মনে রাখতে হবে যে টেল ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ এই ধরনের ভার্বগুলির পরে সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হয়, কোনো প্রেপোজিশন নয়। তাহলে এখানে টেল টু ইয়োর মাদার নয়, টেল ইয়োর মাদার এটা হওয়া উচিত ছিল। রাইট, আমাদের সঙ্গে আরো মনে রাখতে হবে যে টেল আর টক এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। টেল ভার্বটি ট্রানজিটিভ, এরপরে অবজেক্টের ব্যবহার করতে হয়, কিন্তু টক ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ, এরপরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ওখানে টু ব্যবহার করতে হয়। যেমন আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তাহলে আই টক টু হিম। রাইট, ইটস কারেক্ট। কিন্তু আমি তাকে বলেছিলাম, আই টোল্ড হিম হবে, আই টোল্ড টু হিম হবে না। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে টেল টু নয়, টেল ইয়োর মাদার এটা হওয়া উচিত ছিল। সো কারেক্ট সেন্টেন্স ইজ, ডিড ইউ টেল ইয়োর মাদার দ্যাট ইউ স হার ফ্রেন্ড এট দ্য থিয়েটার? I hope you got the point. চলো এবার কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন দেখো। Although we had very good batsmen, we could not be able to score high. এবারে এই বাক্যটিকে ভালোভাবে লক্ষ্য করো আর ভুল খোঁজার চেষ্টা করো। খোঁজা হয়ে গেছে। চলো এখানে যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে যে উই কুড নট বি এবল, এই জায়গাটাতে ভুল আছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কি ভুল চলো বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে যে ক্যান কুড এরা মডাল অক্সিলারি। তোমরা যারা জানো তারা নিশ্চয়ই জানো যে 13টি মডেলসের মধ্যে দুটি হচ্ছে ক্যান এবং কুড। এরা অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করে। যেমন আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। কিন্তু আমরা আবার এটাও বলতে পারি আই এম এবল টু প্লে ক্রিকেট। অর্থাৎ এবল আর ক্যান একই অর্থে ব্যবহৃত হয়। ক্যান অ্যাবিলিটি প্রকাশ করে আর এবল মানে সক্ষম বা সামর্থ্য। তাহলে এর মানে এই দুটো শব্দকে একত্রে একসঙ্গে একই অর্থে ব্যবহার করা যায় না। বোঝা গেল? হয় ক্যান ব্যবহার করতে হবে আর না হলে এবল ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি তাহলে দেখো কি দেখতে পাচ্ছি, উই কুড নট বি এবল টু স্কোর। তাহলে যেহেতু কুড ব্যবহার করা হয়েছে তাহলে আর এবল হবে না, আর যেহেতু এবল হবে না তাহলে এখানে আর বিও থাকবে না। তাহলে সঠিক বাক্যটি হবে, অলদো উই হ্যাভ ভেরি গুড ব্যাটসম্যান উই কুড নট স্কোর হাই। রাইট, যেহেতু কুড বলেছি তাহলে আর এবল বলার দরকার নেই। I hope you got the point. চলো এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। I don't recognize none of the politicians who have been invited to be the speaker today. বাক্যটিকে ভালোভাবে লক্ষ্য করো আর ভুল খোঁজার চেষ্টা করো। You have 10 seconds. ভুল খোঁজা হয়ে গেছে। চল বাক্যটি বোঝার চেষ্টা করি। বলছে আই ডোন্ট রিকগনাইজ নান অফ দ্য পলিটিশিয়ানস, আমি রাজনীতিবিদদের কাউকেই চিনতে পারিনি, হু হ্যাভ বিন ইনভাইটেড টু বি দ্য স্পিকার টুডে, যাদেরকে আজকের বক্তা হওয়ার জন্য আমন্ত্রিত করা হয়েছে। আচ্ছা লক্ষ্য করো, এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে নান অফ দ্য পলিটিশিয়ানস, এই জায়গাটা ভুল, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট, এবার ভুল কি চলো বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে যে একই ক্লজে বা একই বাক্যে দুটি নাবাচক বা নাবোধক শব্দ ব্যবহার করা যায় না। তাহলে প্রশ্নটি লক্ষ্য করো, আই ডোন্ট রিকগনাইজ, ডোন্ট একবার নট চলে এসছে এখানে, আবার আমরা তারপরে নান অফ দ্য পলিটিশিয়ানস, আবার নান, এটাও একটা নাবোধক শব্দ। রাইট, আর আমরা যেমনটা জানলাম যে একই বাক্যে বা একই কলেজে দুবার নাবাচক শব্দ ব্যবহার করা যায় না। তাহলে যেহেতু আমরা আই ডোন্ট ব্যবহার করে নিয়েছি অলরেডি, তাহলে আমরা নান আর এখানে ব্যবহার করব না। অর্থাৎ সঠিক বাক্যটি হতো আই ডোন্ট রিকগনাইজ এনি অফ দ্য পলিটিশিয়ানস হু হ্যাভ বিন ইনভাইটেড টু বি দ্য স্পিকার টুডে। আর যদি নান রাখতে চাও তাহলে বাক্যটা হবে আই রিকগনাইজ নান অফ দ্য পলিটিশিয়ানস হু হ্যাভ বিন ইনভাইটেড টু বি দ্য স্পিকার টুডে। বোথ আর কারেক্ট। হয় ডোন্ট রাখো আর না হলে নান রাখো, কিন্তু দুটোই একসঙ্গে থাকবে না। বোঝা গেল? চলো নেক্সট পরের কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো, উইল ইউ প্লিজ গিভ মি লিটল মিল্ক ফর মাই ক্যাট। ভিডিওটিকে পজ করো আর ভুল খোঁজো। হয়ে গেছে, চলো বোঝার চেষ্টা করি। বলছে উইল ইউ প্লিজ গিভ মি লিটল মিল্ক, তুমি কি আমাকে একটু দুধ দিবে দয়া করে, ফর মাই ক্যাট, আমার বিড়ালটির জন্য। এখানে লিটল মিল্ক এই জায়গাটাতে ভুল আছে, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, গিভ মি লিটল মিল্ক, এখানে ভুল আছে। এবার চলো ভুল কি সেটা বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে যে নাউন দু ধরনের হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। যাদেরকে আমরা 1 2 3 করে গুনতে পারি তারা কাউন্টেবল নাউন, আর যাদেরকে 1 2 3 করে গোনা যায় না তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদের মনে রাখতে হবে কম বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে আ লিটল ব্যবহার করতে হয়, আর কাউন্টেবল নাউনের আগে আ ফিউ ব্যবহার করতে হয়। বোঝা গেল? আমাদের মনে রাখতে হবে যে লিটল শব্দটির 3 রকম রূপ আছে, লিটল, আ লিটল এবং দা লিটল। ঠিক একইভাবে ফিউ শব্দটিরও 3টি রূপ আছে, ফিউ, আ ফিউ এবং দা ফিউ। চলো একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। আর মনে রাখতে হবে শুধু লিটল বা শুধু ফিউ না বোধক অর্থ প্রকাশ করে, অর্থাৎ এত কম যেটা নায়ের সমান। যেমন ধরো কেউ যদি বলে আই হ্যাভ লিটল নলেজ, এর মানে ও বলতে চেয়েছে আই হ্যাভ নো নলেজ, রাইট? আচ্ছা, তাহলে আই হ্যাভ নো নলেজ আর আই হ্যাভ লিটল নলেজ এর মধ্যে কি কোনো পার্থক্য নেই? আছে। যখন কেউ বলবে যে আই হ্যাভ নো নলেজ, এর মানে ওর জ্ঞানের পরিমাণ 0, 0, রাইট? কিন্তু কেউ যদি বলে আই হ্যাভ লিটল নলেজ, এর মানে ওর একদম জ্ঞানের পরিমাণ 0 নয়, অল্প কিছু পরিমাণ জ্ঞান আছে কিন্তু সেটা এত কম যেটা না এর সমান। বুঝতে পারলাম? ঠিক একইভাবে ফিউ, তাহলে শুধু লিটল আর শুধু ফিউ না বোধক অর্থ প্রকাশ করে, নেগেটিভ সেন্স প্রকাশ করে, কিন্তু আ ফিউ এবং আ লিটল অল্প পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। অল্প, বেশি নয়, কিন্তু যেটুকু আছে সেটুকু যথেষ্ট। তাহলে কেউ যদি বলে আমার অল্প জ্ঞান আছে, তাহলে বলতে হবে আই হ্যাভ আ লিটল নলেজ। কেউ যদি বলে আমার অল্প কয়েকজন বন্ধু আছে, তাহলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। বোঝা গেল? তাহলে শুধু লিটল শুধু ফিউ একেবারেই না এর সমান, তাই? আর আ ফিউ এবং আ লিটল অল্প পরিমাণ বা অল্প কয়েকজন, অল্প কয়েকটি। তাহলে দা ফিউ এবং দা লিটল, ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমাদের মনে রাখতে হবে দা ফিউ এবং দা লিটল এর মানে অল্প, কিন্তু অল্পর সবটুকুই। বোঝা গেল না? আমি উদাহরণ দিচ্ছি। ধরো একটা বোতলে অল্পটুকু জল ছিল আর আমি এসে সম্পূর্ণ জলটাই খেয়ে নিলাম, তাহলে আমি বলতে পারি আই হ্যাভ ড্রাঙ্ক দ্য লিটল ওয়াটার। মানে অর্থাৎ বোতলে অল্প যেটুকু জল ছিল আমি সবটুকুই জল খেয়ে নিয়েছি। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে লিটল, আ লিটল, দ্য লিটল, ফিউ, আ ফিউ, দ্য ফিউ এই বিষয় নিয়ে আমি একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি। তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কম্পিটিটিভ ইংলিশ বা ইংলিশ গ্রামার বলে যে প্লে লিস্টগুলি আছে সেখানে গিয়ে তোমাদের প্রয়োজন মতো সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, রাইট? এবার প্রশ্নটি লক্ষ্য করো, উইল ইউ প্লিজ গিভ মি লিটল মিল্ক। তাহলে এবারে বলো, কেউ যখন কারো কাছে দুধ চাইবে তাহলে একেবারেই নায়ের সমান দুধ চাইবে, মানে এত পরিমাণ যেটা দেওয়া না দেওয়া সমান, নাকি অল্পটুকু দুধ চাইবে যাতে তার কাজ চলে যায়? অবশ্যই অল্পটুকু দুধ চাইবে, তাহলে লিটল মিল্ক নয় আ লিটল মিল্ক, এটা অ্যান্সার হতো, রাইট? মানে সঠিক বাক্যটি হবে উইল ইউ প্লিজ গিভ মি আ লিটল মিল্ক ফর মাই ক্যাট, ইট উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, যারা এখনো লাইক করোনি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, ইউজফুল মনে হচ্ছে কিনা। আর ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো, রাইট? চলো আগে বাড়ো। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ম্যান প্লেড দ্য ফ্লুট অ্যান্ড লেড অল দ্য মাউস আউট অফ দ্য টাউন। চলো খুঁজো ভুল কি আছে। খুঁজে পেয়েছো ভুল? চলো বোঝার চেষ্টা করছি। দেখো, দ্য ম্যান প্লেড দ্য ফ্লুট, লোকটি বাঁশি বাজিয়েছিল, অ্যান্ড লেড অল দ্য মাউস আউট অফ দ্য টাউন, এবং সমস্ত ইঁদুরগুলিকে শহরের বাইরে নিয়ে চলে গেছিল। আচ্ছা, এখানে লক্ষ্য করো অল বলতে অনেকগুলি ইঁদুরের কথা বলা হয়েছে। তোমরা যারা জানো তারা নিশ্চয়ই জানো মাউস মানে ইঁদুর, এর প্লুরাল হচ্ছে মাইস, MIC, মাইস, রাইট? তাহলে যেহেতু এখানে সমস্ত ইঁদুরের কথা বলছে তাহলে এখানে মাইস হওয়া উচিত ছিল। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ, অল দ্য মাউস নয়, অল দ্য মাইস হওয়ার কথা ছিল। বোঝা গেল? চলো এবার নেক্সট কোশ্চেন। দ্য ফার্মার্স আর ইউজিং HYV সিডস সো দেন দে ক্যান গেট আ বেটার ইল্ড। আবার ভুল খোঁজার চেষ্টা করো, এ বাক্যে কোনো ভুল আছে না নেই? খোঁজা হয়ে গেছে। চলো দেখো, দেখো কি বলেছে, দ্য ফার্মার্স আর ইউজিং HYV সিডস, যে চাষিরা, কৃষকেরা ওরা HYV সিডস মানে বীজ, ওগুলি ব্যবহার করছিল। সো দেন দে ক্যান গেট এ বেটার ইল্ড, যেটা বলতে চেয়েছে যাতে করে তারা ভালো ফসল পায়, ইল্ড মানে ফসল। আচ্ছা, এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দেন নয়, সো দ্যাট হয়। সো দ্যাট মানে যাতে করে বা যার ফলে, এটা উদ্দেশ্য বা কোনো পারপাস বর্ণনা করতে ব্যবহৃত হয়। তাহলে চাষিরা HYV বীজ ব্যবহার করেছিল যাতে করে তারা ভালো ফসল পায়, তাহলে সো দেন নয়, সো দ্যাট হওয়া উচিত, রাইট? চলো নেক্সট পরের কোশ্চেন।
এবার কি দেখতে পাচ্ছি, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। ভিডিওটিকে পজ করো আর ভাবো এখানে কোনো ভুল আছে না নেই। বোঝা গেছে? চলো বোঝার চেষ্টা করি। ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। আচ্ছা, এখানে আনলেস আছে, আমাদের আনলেস আর এর সঙ্গে আমরা আরেকটা শব্দ জানতে পারি, সেটা হচ্ছে আনটিল। আনলেস এবং আনটিল শব্দটি সম্পর্কে আমাদের 3টি পয়েন্ট মনে রাখতে হয়। পয়েন্ট নাম্বার 1, যে আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না। আনলেস শর্ত বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু আনটিল সময় বোঝাতে ব্যবহৃত হয়। পয়েন্ট নাম্বার 2, আনলেস এবং আনটিল এরা নিজেই নাবোধক অর্থ প্রকাশ করে, যতক্ষণ না আর যদি না, রাইট? যেহেতু এরা নিজেই নাবোধক অর্থ প্রকাশ করে, তাই এদের পরে আর অন্য কোনো নাবাচক শব্দ বা নেগেশন ব্যবহার করা যাবে না। পয়েন্ট নাম্বার 3, আনলেস এবং আনটিলের আগের ক্লজটি যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে আনলেস এবং আনটিলের পরের ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকবে। এই 3টা শর্ত মনে রাখতে হবে, রাইট? তাহলে চলো এবার প্রশ্নটি লক্ষ্য করো। কি আছে? ইউ উইল নট সাকসিড, ফিউচার টেন্সে আছে। আচ্ছা, আনলেস মানে যদি না। ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এই যে লক্ষ্য করো, ইউ ডোন্ট, নট চলে এসছে। আর আমরা কি জানলাম? আনলেস আনটিলের পরে নাবাচক শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে নোট হবে না। আচ্ছা, নোট হবে না, তাহলে ডুও থাকবে না, কারণ ডু শব্দটা নোটের জন্যই ব্যবহার করা হয়েছিল। কারণ আমরা জানি ডু, ডাজ, ডিড এরা প্রেজেন্ট ইনফিনিট আর পাস্ট ইনফিনিটকে নাবাচক করতে ব্যবহৃত হয় আর প্রশ্নমূলক করতে ব্যবহৃত হয়। তাহলে এই বাক্যটা যখন নাবাচক রইলই না, তাহলে আর এখানে ডু এরও দরকার নেই, তাহলে ডোন্ট বাদ হয়ে যাবে, রাইট? তাহলে বাক্যটা হবে ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড। বোঝা গেল? দেখো, ইউ ওয়ার্ক হার্ড প্রেজেন্ট ইনফিনিট, শর্ত বোঝা গেল। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা ব্যাক করে আরেকবার শুনে নাও, আশা করি সব বুঝে যাবে। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন সি, ডোন্ট ওয়ার্ক হার্ড। এটাই এখানে ভুল ছিল, এখানে ডোন্ট হবে না। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট। কোয়েশ্চন নাম্বার 8 দেখো, স্কাই অ্যাপিয়ার্স ব্লু অ্যাজ ইট অ্যাবসর্বস অল দ্য কালার্স অ্যান্ড রিফ্লেক্টস অনলি ব্লু। চলো আবার ভিডিওটি পজ করো আর ভুল খোঁজার চেষ্টা করো। ভুল খোঁজা হয়ে গেছে? চলো মিলাও। আচ্ছা, কি বলেছে? স্কাই অ্যাপিয়ার্স ব্লু, আকাশ নীল আবির্ভূত হয় বা আকাশকে নীল দেখায়, অ্যাজ ইট অবসর্বস অল দ্য কালার্স, যেহেতু এটি সমস্ত কালারগুলিকে শোষণ করে নেয়, রঙগুলিকে শোষণ করে নেয়, অ্যান্ড রিফ্লেক্টস অনলি ব্লু, এবং নীল রংটাকে প্রতিফলিত করে। আচ্ছা, এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে অপশন সি, স্কাই অ্যাপিয়ার্স ব্লু, এই জায়গাটাই। মনে রাখতে হবে পৃথিবীতে যারা একটাই আছে, যেমন স্কাই, আর্থ, সান, মুন, রাইট? সূর্য, চাঁদ একটাই আছে। পৃথিবীতে যারা একটাই আছে সাধারণত তাদের আগে দা ব্যবহার করতে হয়, দা। কিন্তু এর ব্যতিক্রমও আছে, হেভেন, হেল এবং গড, এর আগে কিন্তু দা ব্যবহার করা যাবে না। দা গড, দা হেভেন, দা হেল হবে না। আদারওয়াইজ দা সান, দা মুন, দা আর্থ এগুলো ঠিক আছে। তাহলে এখানে স্কাই আছে শুধু, এখানে দা হওয়া উচিত ছিল। দা স্কাই অ্যাপিয়ার্স ব্লু, ইট উইল বি দা কারেক্ট সেন্টেন্স, রাইট? চলো এবার কোশ্চেন নাম্বার 9, সি অলওয়েজ ফেড হার চিলড্রেন্স বিফোর সি ফেড হার ডগ। সে সর্বদা তার কুকুরের আগে তার সন্তানদেরকে খাবার খাওয়ায়। আবার ভাবো এখানে কি ভুল আছে? ভাবা গেছে? ভেরি সিম্পল। আই হোপ যে তোমরা এটা সবাই পেরেছো, রাইট? আচ্ছা, কি ভুল আছে? লক্ষ্য করো, চিলড্রেন্স এই জায়গাটাতে মিস্টেক আছে, কারণ আমাদের মনে রাখতে হবে চাইল্ড সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে চিলড্রেন। তো চিলড্রেন নিজেই প্লুরাল, ওর সঙ্গে আর এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই, রাইট? আমরা জেনারেলি কি জানি যে পৃথিবীতে যত নাউন আছে মোস্ট অফ দ্য নাউন সিঙ্গুলার, সাধারণত ওদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। যেমন বুক থেকে বুকস, পেন থেকে পেন্স, রুম থেকে রুমস। কিন্তু কিছু ব্যতিক্রমী নাউন আছে যারা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে প্লুরাল হয় না, ওদের একটা নির্দিষ্ট প্লুরাল থাকে যাদেরকে আমাদের মুখস্থ করে নিতে হয়। যেমন ফুট থেকে ফিট, মাউস থেকে মাইস, ঠিক তেমনি চাইল্ড থেকে চিলড্রেন। তাহলে চিলড্রেন হতো চিলড্রেন্স নয়। I hope you got the point. চলো এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, each of the girls have come with her books. Wow, what a question. এই প্রসঙ্গে যে কনসেপ্টটা আছে সেটা আমার খুব ফেভারিট কনসেপ্ট। চলো আগে তোমরা ভাবো কি ভুল আছে, তারপরে আমি অ্যান্সার বলছি। ভুল খুঁজে হয়ে গেছে? আচ্ছা, লক্ষ্য করো এখানে যে ভুল আছে সেটা হচ্ছে হ্যাভ কাম, অর্থাৎ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার ভুল কি আছে, কেন আছে সেটা বোঝার চেষ্টা করছি। লক্ষ্য করো, ইচ অফ দ্য গার্লস, আচ্ছা হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা নির্ভর করবে কার উপর? সাবজেক্টের উপর, রাইট? কারণ হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। তাহলে চলো বোঝার চেষ্টা করছি যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। লক্ষ্য করো, যদি ইচ সাবজেক্ট হয় তাহলে সেটা সিঙ্গুলার হবে, আর যদি এই বাক্যটার সাবজেক্ট দ্য গার্লস হয় তাহলে সেটা প্লুরাল হবে,
রাইট? কেন কি ইচ, আইদার, নাইদার, এভরি এরা সবসময় সিঙ্গুলার হয় আর এদের পরে সিঙ্গুলার ভাব ব্যবহার করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে আমাদের মনে রাখতে হবে, লক্ষ্য করো, অফ হচ্ছে প্রেপোজিশন, আর আমরা জানি প্রেপোজিশনের পরে যখনই কোনো শব্দ থাকবে দ্যাট মাস্ট বি দ্য অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন। তাহলে এখানে দ্য গার্লস হচ্ছে অফ প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে বেঁচে কে থাকলো ইচ। তাহলে এখানে এই বাক্যটার বা এই ভার্বটির সাবজেক্ট হচ্ছে ইচ, আর ইচ সিঙ্গুলার, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, রাইট? তাহলে হ্যাজ ব্যবহার করতে হবে এখানে, ইচ অফ দ্য গার্লস হ্যাজ কাম উইথ হার বুকস, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, লক্ষ্য করো, সি মেড দ্য চাইল্ড টু স্টাডি হার্ড। আবার ভাবো এখানে কি ভুল আছে। ভুল খুঁজে আছে, চলো বোঝার চেষ্টা করছি। আমাদের মনে রাখতে হবে যে টু প্লাস ভার্ব ওয়ান একে ইনফিনিটিভ বলে, রাইট? কি বলে? ইনফিনিটিভ। কিন্তু আমাদের মনে রাখতে হবে ইনফিনিটিভ দু ধরনের হয়, ফুল ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, আর একটা হয় বেয়ার ইনফিনিটিভ, যেখানে শুধু ভার্ব ওয়ান লিখতে হয়, টুটা উজ্জ্ব থাকে। এবার প্রবলেম এই জায়গাটাতেই যে আমাদের মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়, রাইট? আমাদের ইংলিশ গ্রামারের যে প্লে লিস্ট আছে ওখানে ইনফিনিটিভ বলে আমি একটি সেপারেট ক্লাস পোস্ট করেছি, তোমরা সেখানে গিয়েও সেই ক্লাসটি দেখে নিতে পারো। আপাতত আমাদের মনে রাখতে হবে যে লেট শব্দটির পরে সর্বদা বেয়ার ইনফিনিটিভ হয়, যেমন লেট হিম গো, আসলে বাক্যটা ছিল লেট হিম টু গো, কিন্তু যেহেতু লেট আছে তারপরে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। আচ্ছা, হ্যাড বেটারের পরেও ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়, যেমন ইউ হ্যাড বেটার গো নাও, রাইট? এখানে টু গো বললে ভুল হয়ে যাবে। আবার উড রেদার, উড সুনার এগুলির পরেও বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। ঠিক তেমনি মেক বা হেল্প এই ভার্বগুলির পরেও বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে প্রশ্নটি লক্ষ্য করো, কি বলা হয়েছে যে সি মেড দ্য চাইল্ড, তাহলে যেহেতু এখানে মেড ভার্ব ব্যবহার করা হয়েছে আর আমরা জানলাম মেক, হেল্প এই ভার্বগুলির পরে বেয়ার ইনফিনিটিভ হয়, তাহলে টু স্টাডি নয়, শুধু স্টাডি ব্যবহার করতে হবে। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি সি মেড দ্য চাইল্ড স্টাডি হার্ড। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? Next question number 12. She asked me where had I gone for dinner with my fiancé. Look the sentence carefully and try to find out the error. ভুল খুঁজে হয়েছে, চলো বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এখানে ভুল আছে where had I gone, এই জায়গাটাতে ভুল আছে, অর্থাৎ অপশন বি will be the correct answer. where had I gone। আচ্ছা, এবার ভুল কি আছে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব কয়েকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি ক্ষেত্র হচ্ছে প্রশ্নমূলক বাক্যে, রাইট? প্রশ্নমূলক বাক্যে আমরা হেল্পিং ভার্ব সাবজেক্ট আগে ব্যবহার করি, যেমন উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? লক্ষ্য করো, উইল ইউ গো দেয়ার, ইউ এর আগে উইল ব্যবহার করা হয়েছে এখানে। আবার ইনভার্সন বলে আরেকটা বিষয় আছে, ইনভার্সনের ক্ষেত্রেও সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, যেমন হার্ডলি ডাজ হি গো দেয়ার। লক্ষ্য করো, এই বাক্যের সাবজেক্টকে হি, কিন্তু হি এর আগে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুই ক্ষেত্রে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতে হয়, রাইট? তাহলে এবারে লক্ষ্য করো এখানে কি আছে, হোয়ার হ্যাড আই গান, বাক্যটা অ্যাসার্টিভ ছিল। এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, কোনো বাক্যের ফার্স্ট অংশটা, প্রথম ক্লজটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে তার পরের ক্লজগুলি কোনো মতেই প্রশ্নমূলক হবে না। বোঝা গেল? তাহলে সি আস্কড মি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে তারপরেও অবশ্যই অ্যাসার্টিভ হওয়ার কথা। তাহলে হোয়ার আই হ্যাড গান, ইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আই হ্যাড গান, হ্যাড আই নয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, রাইট? নেক্সট কোশ্চেন নাম্বার 13, স্টাডি হার্ড লেস্ট ইউ মে ফেল ইন দ্য এক্সাম। আবার ভাবো এখানে কোনো ভুল আছে না নেই। ভুল খুঁজে আছে। আচ্ছা, চলো বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে যে লেস্ট শব্দটি সম্পর্কে আমাদের দু তিনটি কথা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। কি? নাম্বার 1, লেস্ট শব্দটি এমনটা না হয় যে, বা যাতে না হয় এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হয়, রাইট? যেমন এই প্রশ্নটিতে কি বলতে চেয়েছে যে ভালোভাবে পড়াশোনা করো যাতে তুমি ফেল না হয়ে যাও, তাহলে যাতে তুমি না হয়ে যাও, যাতে তুমি ফেল না হও, রাইট? এই ধরনের অর্থ বোঝাতেই লেস্ট ব্যবহার করতে হয়। কিন্তু এর সঙ্গে আমাদের আরো মনে রাখতে হবে যে লেস্ট শব্দটি নিজেই নাবোধক অর্থ প্রকাশ করে, তাই এরপরে আর অন্য কোনো নাবাচক শব্দ ব্যবহার করা যাবে না। অ্যান্ড নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট, যেখানেই লেস্ট থাকবে তারপরে 100% মডাল অক্সিলারি শুড ব্যবহার করতে হবে, অন্য কোনো মডালস নয়, শুড ব্যবহার করতে হবে। কারেক্ট সেন্টেন্স উইল বি স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পয়েন্ট ক্লিয়ার হলো 100%। চলো নেক্সট পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 14, মাই ইয়ঙ্গার ডটার কানু প্রিফার ডার্ক চকলেট টু ইয়োগার্ট। আবার ভাবো কি ভুল আছে এখানে। ভাবা হয়ে গেছে।
আই হোপ যে তোমরা নিশ্চয়ই এটা ভুল খুঁজে পেয়ে গেছো। আচ্ছা, এই বাক্যটার ভার্ব হচ্ছে প্রিফার। প্রিফার মানে হচ্ছে বেশি পছন্দ করা, অধিক পছন্দ করা। প্রিফার সম্পর্কে আমাদের আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে প্রিফারের পরে টু ব্যবহার করতে হয়, প্রিফার টু, যেটা তোমরা প্রশ্ন দেখতেই পাচ্ছ, ডার্ক চকলেট টু ইয়গহার্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই বাক্যটাতে ভুল কি ছিল? কানু প্রিফার, এই জায়গাটাতেই ভুল ছিল, অর্থাৎ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাট ভুল কি ছিল লক্ষ্য করো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কানু। মাই ইয়াঙ্গার ডটার, কানুর পরিচয় দিয়েছে যে আমার যে ছোট মেয়ে কানু, তাহলে সাবজেক্ট কানু। আচ্ছা, কানু কি থার্ড পারসন সিঙ্গুলার? আর আমরা কি জানি সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে ভার্বকে সিঙ্গুলার কিভাবে করতে হয় জানা আছে তোমাদের? একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি, মনে রাখো। পৃথিবীতে যত নাউন আছে সব নাউনই প্রায় সিঙ্গুলার, এদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। কিন্তু পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বই প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। রাইট? তাহলে লক্ষ্য করো, প্রিফার মানে বেশি পছন্দ করা, এটা প্লুরাল ভার্ব। যেহেতু কানু সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদেরকে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। তাই প্রিফারের সঙ্গে আমরা কি লাগালাম? এস যুক্ত করে দিলাম টু মেক ইট সিঙ্গুলার। পয়েন্ট ক্লিয়ার হলো? তাহলে কানু প্রিফার্স, ইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? সেভারাল প্রমিনেন্ট ফিল্ম স্টারস হ্যাভ অ্যাপিয়ার্ড অন টেলিভিশন অন বিহাফ অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট হ্যান্ড হাইজিন। আবার ভাবো এই বাক্যটাতে কোনো ভুল আছে না নেই, যদি থাকে তাহলে সেটা কি ভুল? ভাবা হয়ে গেছে? চলো বোঝার চেষ্টা করো। এখানে আমাদের এই যে ওয়ান বিহাফ অফ মানে কি? অন বিহাফ অফ মানে হচ্ছে পক্ষে, অর্থাৎ কোনো কিছুর সমর্থনে, কোনো কিছুর পক্ষে কোনো কিছু বলা, এই অর্থে ওয়ান বিহাফ অফ ব্যবহার করতে হয়। কিন্তু মনে রাখতে হবে ওয়ান বিহাফ অফ নয়, ওয়ান বিহাফ অফ দা ব্যবহার করতে হয়। এই প্রশ্নে ওই দা শব্দটা মিসিং আছে, তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, যে ওয়ান বিহাফ অফ নয়, ওয়ান বিহাফ অফ দা হওয়া উচিত ছিল। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি সেভারাল প্রমিনেন্ট ফিল্ম স্টার্স হ্যাভ অ্যাপিয়ার্ড অন টেলিভিশন অন বিহাফ অফ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট হ্যান্ড হাইজিন। ক্লিয়ার? তাহলে অন বিহাফ অফ দা। নেক্সট কোশ্চেন নাম্বার 16। দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড ওয়ান আফটার ওয়ান। আবার ভাবো কি ভুল আছে? ভাবা গেছে? ভেরি সিম্পল কোশ্চেন। এখানে ওয়ান আফটার ওয়ান এটা ভুল আছে, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সঠিকটা কি হতো? আমাদের মনে রাখতে হবে যে বেশ কিছু নাউন আছে যারা কম্পাউন্ড নাউন, ওদের একটা প্রেপোজিশন থাকে আর তার আগে এবং পরে একই শব্দ ব্যবহার করা হয়। যেমন ডোর টু ডোর, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, ওয়ান আফটার ওয়ান নয়। হ্যাঁ, আফটার হয় ওয়ান আফটার অ্যানাদার বা ওয়ান আফটার দ্য আদার, ওই ক্ষেত্রে আফটার হবে, কিন্তু ওয়ান বাই ওয়ান হয়, ওয়ান আফটার ওয়ান নয়। শিখে গেলে ওয়ান আফটার ওয়ান নয়, ওয়ান বাই ওয়ান, ইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। রাইট? সো নেক্সট কোশ্চেন। রণবীর কুড নট ওয়েন্ট টু দ্য অ্যাওয়ার্ড সেরেমনি as he was busy shooting for a film in Maldives. প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করো আর ভাবো কি ভুল আছে। আই হোপ যে তোমরা ভুল খুঁজে পেয়ে গেছো, কারণ খুব সুইট মিস্টেক, খুব সিম্পল মিস্টেক ছিল এখানে। আচ্ছা, লক্ষ্য করো, কুড নট ওয়েন্ট এই জায়গাটাতে ভুল আছে, অর্থাৎ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ভুল কি আছে বোঝার চেষ্টা করি। কুড এটা মডেল, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, অল দিজ আর মডেলস। রাইট? আর মডেলস এর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মডেলস এর পরে সর্বদা ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়, ভার্ব ওয়ান, অন্য কোনো ভার্ব ব্যবহার করা যাবে না, অর্থাৎ ভার্বের যে মূল ফর্ম, বেস ফর্ম, সেটাই। তাহলে কুড নট ওয়েন্ট, ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম, যেহেতু কুড আছে তাহলে তারপরে মূল ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ান হওয়া উচিত ছিল। রাইট? তাহলে ওয়েন্ট নয়, গো হবে এখানে। রণবীর কুড নট গো টু দ্য অ্যাওয়ার্ড সেরেমনি, বাকি ডট 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 যা আছে তাই। পয়েন্ট ক্লিয়ার হলো? ভালো লাগছে তোমাদের? বিরক্ত হচ্ছে না তো? ইয়েস। চলো দেখো, কিন্তু তার আগে কি বলছিলাম, তোমরা যদি কেউ আমরা এই ক্লাস প্রথম থেকে থাকো তাহলে মনে করিয়ে দিতে হচ্ছে কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাহলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে এই ধরনের ক্লাস যখনই আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো লক্ষ্য করে এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। দ্য বেলুনস ফ্লিউ আপ অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কাটিং দ্য স্ট্রিং। আবার ভাবো এই বাক্যে কি ভুল আছে? ভুল খুঁজে আছে, চলো বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, দ্য বেলুন ফ্লিউ আপ, বেলুনটি উপরে উড়ে চলে গেছিল, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ এটা কনজাংশনাল ফ্রেজ। রাইট? আচ্ছা, কনজাংশনাল ফ্রেজ মানে কি? এর আগে একটা ক্লজ, এর পরে একটা ক্লজ। আচ্ছা, ক্লজের শর্ত কি? একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। রাইট? একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে ক্লজের মধ্যে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরের যে অংশটা আছে, লক্ষ্য করো, দ্য ম্যান কাটিং দ্য স্ট্রিং, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কি? ইয়েস আছে, কাটিং। রাইট? আচ্ছা, কাটিং কি আইএনজি যুক্ত ভার্ব? আর মনে রাখতে হবে আইএনজি যুক্ত ভার্ব ম্যান ভার্ব হিসাবে কেবলমাত্র দুটো টেন্সে ব্যবহৃত হয়, হয়
কন্টিনিউয়াস টেন্সে আর না হলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে ভার্ব বি প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হয়। এখানে লক্ষ্য করো শুধু কাটিং আছে, ভার্ব বি এমিজার ওয়াজবার কিছু নেই। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব হ্যাভ প্লাস বিন প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হয়, কিন্তু লক্ষ্য করো এখানে ভার্ব হ্যাভ প্লাস বিন এটাও নেই। তাহলে কিছু তো মিসিং আছে, রাইট? তাহলে দ্য ম্যান কাটিং এই জায়গাটাই ভুল, অর্থাৎ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ঠিক কি হবে? তাহলে লক্ষ্য করো অ্যাজ সুন এজ এর আগে যেহেতু ফ্লিউ আপ পাস্ট টেন্স আছে, তাহলে আমরা পরেরটাও পাস্ট ইনডিফিনিট টেন্সই করব। তাহলে দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য বেলুন ফ্লিউ আপ as soon as the man cut the string. It will be the correct answer. বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19. I knew the town well, so I was able to advise him where to go. আবার ভাবো এই বাক্যটাতে কি ভুল আছে? ভাবা হয়ে গেছে? চলো খুব সুইট মিস্টেক আছে এখানে। লক্ষ্য করো টু অ্যাডভাইস এই জায়গাটাতে এখানে ভুল আছে। এখানে টু অ্যাডভাইস হবে না, অন্য কিছু হবে। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার ভুল কি আছে? আমাদের মনে রাখতে বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলি শেষে সিই থাকলে নাউন হয়ে যায়, আবার এসই করে দিলে ভার্ব হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভাইস, একটা যেমন প্র্যাকটিস, প্র্যাকটিস যদি সিই বলো তাহলে অনুশীলন নাউন, আর যদি এসই লাগিয়ে দাও তাহলে ভার্ব অনুশীলন করা। ঠিক তেমনি এডিভিআইসিই অ্যাডভাইস মানে পরামর্শ, এটা নাউন, কিন্তু পরামর্শ দেওয়া অর্থ যদি ব্যবহার করি তাহলে এডিভিআইএসই বলতে হবে, রাইট? আর এখানে কি বলছে? আই ওয়াজ এবল টু অ্যাডভাইস, অর্থাৎ এখানে টু এর পরে ভার্ব হওয়া উচিত, তাহলে এখানে সিই নয় এসই হবে। I was able to advise him. So the correct sentence is I knew the town well, so I was able to advise 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 him where to go. Clear? চলো আজকের আলোচনা শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20. The scissors which are on the table belongs to Radha. আবার ভাবো এই বাক্যটাতে কি ভুল আছে? খোঁজা হয়েছে? চলো লক্ষ্য করো দ্য সিজার্স, সিজার্স মানে কি? কাঁচি, রাইট? আচ্ছা, যে নাউনগুলি জোড়ায় জোড়ায় থাকে যেমন সিজার্স, তারপরে শুজ মানে জুতা, সক্স মানে মোজা, ট্রাউজার্স মানে পায়জামা বা প্যান্ট, যেটা আমরা ট্রাউজার পরি, আমরা প্যান্ট বলি, প্যান্ট নয় আসলে প্যান্টস হয়, জিন্স হয়, রাইট? তাহলে এরা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। আর এই নাউনগুলি অলওয়েজ প্লুরাল, এদের সিঙ্গুলার ফর্ম হয় না। তাহলে লক্ষ্য করো দ্য সিজার্স হুইচ আর অন দ্য টেবিল, হুইচ আর অন দ্য টেবিল এটা আর একটা ক্লজ ঢুকে গেল এখানে। আচ্ছা, বিলংস টু রাধা, তাহলে বিলং ভার্ব, আর আমরা কি জানি ভার্ব থাকলে সাবজেক্ট থাকবেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রেখো, সাবজেক্ট থাকলে ভার্ব থাকবে 100% আর ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে 100%। তাহলে বিলং ভার্বের সাবজেক্ট কে? তাহলে লক্ষ্য করো দ্য সিজার্স এরপরে কোনো ভার্ব ছিল না, হুইচ আর অন দ্য টেবিল, এখানে হুইচ সাবজেক্ট আর ভার্ব, তাহলে আর এর সাবজেক্ট হচ্ছে হুইচ। আচ্ছা, অন প্রেপোজিশন, দ্য টেবিল প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে বেঁচে গে থাকলো দ্য সিজার্স। তাহলে বিলংস ভার্বটির সাবজেক্ট হচ্ছে দ্য সিজার্স, আর দ্য সিজার্স প্লুরাল, আমরা ইতিমধ্যে জেনে গেছি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তাহলে দ্য সিজার্স প্লুরাল, এরপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে বিলংস এস নয়, শুধু বিলং হবে। বোঝা গেল? দ্যাট মিনস অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে সব ভার্বই প্লুরাল, ওদের সঙ্গে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। তাহলে বিলংস এখানে সিঙ্গুলার ফর্মে আছে, দ্যাট উড বি প্লুরাল ফর্ম। I hope you got the point. So my dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. আজকে আমরা গুরুত্বপূর্ণ 20টি স্পটিং এরর্স এর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আর তার মাধ্যমে আমরা 20টি কনসেপ্ট, 20টি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আশা করি তোমরা বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে আরেকবার দেখে নিও, তাহলে আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করে দিও, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।